প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করছি। তো আমরা গত লাস্ট ক্লাসে পীড়ন কাকে বলে, বিকৃতি কাকে বলে, তার যে প্রকারভেদ সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো লাস্টে আমরা কৃন্তন বিকৃতি এবং তার রেসপেক্টে যে কৃন্তন পীড়ন সেই রাশিটি আমরা শেষ করতে পারি না। তো সেই জায়গা থেকে আজকে আমরা আবারও শুরু করছি। তো কৃন্তন বিকৃতি কাকে বলে সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা চিত্র ড্রয়িং করছি, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে দেখো। আমরা এখানে একটা ফ্রেম নিচ্ছি, ধরো সেটা আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, বা অন্য কোনো শেপের হতে পারে। তো আমরা ধরো এখানে একটা ফ্রেম নিলাম, এই ফ্রেমটা হচ্ছে ধরো তোমার আয়তাকার ফ্রেম নেওয়া হলো। ধরো আমাদের যে বই আছে, বইটাই কি আয়তাকার। তো এই আয়তাকার বইয়ের এই প্রান্তটা ধরো ফিক্সড আটকানো আছে, করতে হলে মিউট করে দাও। আচ্ছা, এখন আমি এই বরাবর বল প্রয়োগ করছি, খেয়াল করো উপরের পৃষ্ঠ বরাবর, পৃষ্ঠের স্পর্শক বরাবর বল প্রয়োগ করা হচ্ছে। ইনিশিয়ালি এই ফ্রেমটার নাম হচ্ছে এ বি সি ডি। বলো তো এই শেপের নাম কি, বলো। ইনিশিয়াল বল প্রয়োগের পূর্বে এই শেপটার নাম আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। আচ্ছা, এখন আমি যখন বল প্রয়োগ করব তখন বলো তো ওই যে নিচের বাহুটা এডি বাহুটা আটকানো আছে, তাহলে উপরে বাহুগুলো এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, এই বাহুগুলো কি হবে বলো তো বল প্রয়োগের ফলে? হ্যাঁ, তাহলে ডান দিকে কিছুটা বেঁকে যাবে। আচ্ছা, তাহলে কতটুকু বেঁকে যাবে সেটা আমরা বোঝানোর জন্য এখানে আরেকটা চিত্র ড্রয়িং করতেছি। ধরো বি বিন্দুটা আমার এখানে বি প্রাইম পয়েন্টে চলে গেল, আবার সি বিন্দুটা আবার এইদিকে তোমার ডান দিকে তোমার সি প্রাইম পয়েন্টে চলে গেল। আচ্ছা, তাহলে আমার ইনিশিয়ালি যে শেপটা ছিল সে শেপটা তোমরা নামকরণ করেছো এ বি সি ডি। এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র, তাই না? এটা হচ্ছে আয়তক্ষেত্র। আচ্ছা, তাহলে এখন আমরা যখন পৃষ্ঠের স্পর্শক বরাবর বল প্রয়োগ করলাম তখন এ বি প্রাইম সি প্রাইম ডি, এইটার নাম কি বলতো এখন? সামান্তরিক। এটা হয়ে গেল সামান্তরিক। সামান্তরিক হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে এই কৃন্তন বিকৃতির সংজ্ঞা কিভাবে দিব বলো? লামিয়া রহমান বলো। লামিয়া কি শুনতে পাচ্ছ? আনমিউট করো লামিয়া। লামিয়া শুনতে পাচ্ছ? আচ্ছা, সাবা বলো। সাবা বলো, তাহলে আমরা কৃন্তন বিকৃতিকে কিভাবে সংজ্ঞায়িত করব? স্যার, যে কোনো একটা আয়তকার বস্তুর এক তল যদি স্থির রেখে মানে অন্য কোনো তলের উপর হচ্ছে মানে কোনো তলের পৃষ্ঠে বল প্রয়োগ করা হয় তাহলে হচ্ছে বস্তুটা একটা সামান্তরিকের মতো শেপ নিবে। এটা সংজ্ঞা না। সংজ্ঞা হচ্ছে যে তোমার এই যে এখানে চিত্রেই তো আছে যে বিকৃতির ফলে, দেখো যে বিকৃতির ফলে বস্তুর আকারের পরিবর্তন হয় কিন্তু আকৃতির পরিবর্তন হয় না। দেখো এবি বাহুটা যতটুকু সরে যাচ্ছে, সিডি বাহুটাও কিন্তু ততটুকু সরে যাচ্ছে। তার মানে কি এর আয়তনের কোনো পরিবর্তন হয়েছে বলো তো? এটা কি ছোট বড় হয়ে গেল নাকি আগেরটাই আছে? তাহলে কি চেঞ্জ হলো? শেপ চেঞ্জ হয়ে গেছে, বাট সাইজের কোনো পরিবর্তন হয়নি। তাহলে কৃন্তন বিকৃতির সংজ্ঞা হলো যে বিকৃতির ফলে পদার্থের আকারের পরিবর্তন হয় কিন্তু আকৃতির পরিবর্তন হয় না, তাকেই বলা হয় কৃন্তন বিকৃতি। আর এই কৃন্তন বিকৃতি ঘটাবার জন্য ওই বস্তুর পৃষ্ঠের স্পর্শক বরাবর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করতে হয় সেটাকে বলা হয় কৃন্তন পীড়ন। তার মানে আমরা কৃন্তন পীড়ন দ্বারা জিজ্ঞাসা লিখবো এফ ডিভাইডেড এ। এবারে আমরা চলে এসে কৃন্তন বিকৃতিটা আমরা কি দিয়ে পরিমাপ করব? তাহলে আমরা এখানে এই যে কৃন্তন বিকৃতিটা এবি বাহুটা আমার যতটুকু ডান দিকে সরে যাচ্ছে, এর ফলে এখানে যে কৌণিক সরণটা হচ্ছে এই কৌণিক সরণটাকে আমরা নামকরণ করব থিটা। আর ডান দিকে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এই অ্যাঙ্গেলটারও নামকরণ করবো আমরা থিটা, কেননা এটা যতটুকু সরে যাবে উপরে বাহুটাও ততটুকু সরে যাবে। তোমরা বাসায় মোটা যে বইগুলো আছে ওই বইগুলোকে একটা টেবিলের উপরে রেখে উপরে পৃষ্ঠের স্পর্শক বরাবর যদি বল প্রয়োগ করো তাহলে দেখবে যে উপরের অংশটা সামনের দিকে সরে যাচ্ছে, আর নিচের অংশটা টেবিলের সাথে থাকার কারণে সেখানে ঘর্ষণ বল আছে, ফলে ওই প্রান্তটা ফিক্সড আছে। তাহলে সেই ক্ষেত্রে আয়তাকার একটা বই সেটা কোন শেপে রূপান্তরিত হবে? সেটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রে রূপান্তরিত। একইভাবে বর্গাকার শেপের যদি তুমি বিকৃতি ঘটাতে কৃন্তন বিকৃতি, তাহলে কি হতো বলো? রম্বস হতো। তাহলে এইগুলো এমসিকিউ পরীক্ষায় আসে। হ্যাঁ, এই যে আয়তক্ষেত্র তোমার ওই যে বর্গ দিয়ে পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে, এগুলো একটা মাথায় রেখো। এই যে কৌণিক যে সরণটা হচ্ছে থিটা, এইটা দিয়েই আমরা কৃন্তন বিকৃতিটা পরিমাপ করব থিটা দিয়ে। তো বাস্তবে এখানে যে কোণটা তৈরি হয় এই কোণটা অনেক ক্ষুদ্র, যার জন্য আমরা এই ট্যান থিটাকে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি
এটাকে আমরা থেটা লিখতে পারি। অর্থাৎ ডিগ্রি পরিমাপে যে মান পাওয়া যাবে আর রেডিয়ান পরিমাপে মানটা হচ্ছে পরস্পর সমান। তো সেই রেডিয়ান কোণ মানে কত বলো তো? রেডিয়ান কোণ মানে হচ্ছে অর্থাৎ ট্যান থেটা মানে কি? লম্ব বাই ভূমি। তো লম্ব মানে আমার এখানে কত বলো, চিত্র থেকে বলো, বি বি প্রাইম, আর ভূমিটা কত তুমি এ বি লিখে দিবা, অথবা কিন্তু এটাও লিখতে পারো কিন্তু সি সি প্রাইম ডিভাইডেড সিডি, দুইটা কিন্তু লেখা যাবে। তো বি বি প্রাইম, বি বি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু সি সি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু একটা নামকরণ করো এক্স যতটুকু সরে গেল, আর এ বি যেটা আছে এ বি, অথবা এটাকে আমরা নামকরণ করতে পারি সিডি দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে নামকরণ করো ধরো টি। তাহলে আমরা ফাইনালি থেটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি বলো? এক্স ডিভাইডেড ডি। এই যে কৌণিক যে সরণটা হচ্ছে সেটা দিয়ে আমরা কি পরিমাপ করব? ক্লিনটন বিকৃতিটা পরিমাপ করব। তাহলে ম্যাথামেটিক্যালি আমরা ক্লিনটন বিকৃতি কোন রাশি দিয়ে পরিমাপ করব? কৌণিক সরণ দিয়ে। এই কৌণিক সরণটাকে কি বলা হচ্ছে? থেটা বলা হচ্ছে। তো ট্যান থেটাকে কেন থেটা ধরা হলো? তার কারণটা হচ্ছে এখানে যে পরিবর্তনটা হয়, ওই যে তোমার বি বিন্দুটা যতটুকু সরে যায় এটা খুবই ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ, ফলে এখানে যে অ্যাঙ্গেল তৈরি হবে সেটা অনেক ক্ষুদ্র হবে, যার জন্য আমরা ট্যান থেটাকে কি লিখবো? থেটা লিখবো। এই হচ্ছে মূল বিষয়। দেখো বুঝতে স্যার পেরেছো? এখানে ট্যান থিটা কি ডিগ্রিতে আসবে আর থিটা রেডিয়ানে আসবে, মানে এই দুটো সমান কিভাবে ধরবো? সেটাই তো এতক্ষণ বলা হলো। স্যার মাঝে মাঝে সূত্র দেখে প্রশ্ন করো বলেছিলেন। কেন ট্যান থেটাকে থেটা ধরা হচ্ছে, এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে না? পুঞ্জাপনি বলো। রেডিয়ান একক নিলে থিটার মানটা যদি খুব এখানে ছোট বাস্তবে যে ছোট কৌণিক সরণটা হবে এটা অনেক ক্ষুদ্র হবে, অনেক ক্ষুদ্র, খুব বেশি সরে যাবে না। তো অনেক ক্ষুদ্র হলে আমরা ট্যান থেটাকে কি লিখি? থেটা লিখি। ঠিক আছে, থিটা। ট্যান থেটাকে আমরা কি লিখবো? থেটা লিখবো। এগুলো তো অনেক কনসেপ্ট দেওয়া হয়েছে আগে বিভিন্ন জায়গায়। ট্যান থেটার পরিবর্তে কখন থিটা লেখা হয়, বা সাইন থেটার পরিবর্তে কখন থিটা লেখা হয়, তখন অ্যাঙ্গেল গুলো খুব ক্ষুদ্র হয়। সেক্ষেত্রে ডিগ্রি পরিমাপে মান আর রেডিয়ান পরিমাপে মান হচ্ছে পরস্পর সমান। যাতে একই জিনিস বিভিন্ন জায়গায় আসে কিন্তু তোমরা মনে রাখতে পারো না, মনে রাখতে হবে। তাহলে আমরা ক্লিনটন বিকৃতি আর ক্লিনটন পীড়ন কি জিনিস সে বিষয়গুলো আমরা এখানে জেনে গেলাম। এবারে এই যে আমরা যে তোমার বিকৃতি পড়লাম, পীড়ন পড়লাম, তো বিকৃতি কত প্রকার পড়েছি বলো? 3 প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আর আরেকটা হচ্ছে ক্লিনটন বিকৃতি। আয়তন বিকৃতি, আর ক্লিনটন বিকৃতি, তার প্রত্যেকটা বিকৃতির রেসপেক্টে আরেকটা করে কি আছে বলো? পীড়ন আছে। পীড়ন। তো এই জায়গাটা থেকে আমরা গুরুত্বপূর্ণ আর একটা টপিকের দিকে যাব, একটু মনে রেখো, 3টা বিকৃতি আর 3টা পীড়ন। এবারে চলে এসে তোমার সেটা হচ্ছে তোমার ভুকের সূত্র। ভুকের সূত্র তোমাদের 9 10 ছিল, এটা একটু বলো। ভুকের সূত্র কি? এটা 1 মার্কের প্রশ্ন পরীক্ষা আসে, জ্ঞানমূলক প্রশ্ন। সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। হ্যাঁ, ওটা মুখস্থ রাখবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তাহলে আমরা এখানে স্থিতিস্থাপক সীমার মধ্যে কি লিখবো? তাহলে পীড়ন সমানুপাতিক কি লিখবো? বিকৃতি। ঠিক আছে, ম্যাথামেটিক্যালি আমরা লিখতেছি পীড়ন সমানুপাতিক বিকৃতি। বা পরের লাইন আমরা এখানে লিখবো, একটা লাইন স্কিপ করতেছি আমি এখানে, পীড়ন ডিভাইডেড বিকৃতি। তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসবে, তাই না? তাহলে সেই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা নামকরণ করলাম, ধরো তোমার এটা একটা ধ্রুবক তৈরি হবে। এই ধ্রুবক, ধরো এই ধ্রুবকটাকে যে কোনো একটা নামকরণ করো, ধরো তোমার সি বা অন্য কিছু একটা নামকরণ করো। তো এই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন আর বিকৃতির অনুপাত যেটি ধ্রুব সংখ্যা, এই যে ধ্রুব যে সংখ্যাটা তৈরি হবে, এই ধ্রুব সংখ্যাটার একটা স্পেসিফিক নাম আছে। এই নামটাকে বলা হচ্ছে তোমার স্থিতিস্থাপক। মনে রাখবে এই সংখ্যাটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক, আমার লেখা কি বোঝা যাচ্ছে? স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। জি স্যার। এই ধ্রুবকটার নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের সংখ্যা যদি পরীক্ষায় চাওয়া হয় তাহলে তোমরা কি আনসার করবা বলো? স্থিতিস্থাপক গুণাঙ্কের সংখ্যা পরীক্ষায় চাওয়া হয়েছে, তাহলে কি আনসার করবা এখান থেকে বলো? আর বাম পাশে বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক বলে। হ্যাঁ, বলবা যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় এই বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমি আবারও বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, ওই যে সি কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট মান তৈরি হবে, কনস্ট্যান্ট মান তৈরি হবে, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় ওই বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। সাবা বলো, স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা 1 মার্কের জন্য পরীক্ষা এসেছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির যে অনুপাত সেটা একটা ধ্রুব সংখ্যা, আর এই ধ্রুব সংখ্যাটাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। হয় না, এই গুরুত্বপূর্ণ একটা কথা মিসিং হয়ে গেছে। সংজ্ঞার মধ্যে কিছু কথা না থাকলে সংখ্যাটা অর্থপূর্ণ হবে না।
উপাদান কথাটা বলতে হবে, যে স্থিতিস্থাপক ওই সীমার মধ্যে বস্তুর কোনো বস্তুর উপাদানের। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় এই বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। উপাদানের এটা বলবা, হ্যাঁ। আচ্ছা, এখন বলো, তোমরা নিজেরাই বলো, এই যে আমরা যে স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়লাম সেটা হচ্ছে পীড়ন ভাগ বিকৃতির অনুপাত স্থিতিস্থাপক সীমার মধ্যে। তো আমরা বিকৃতি কয়টা জানি আর পীড়ন কয়টা জানি বলো? তিনটা বিকৃতি জানি, পীড়ন 3টা। তাহলে তার রেসপেক্টে 3টা পীড়ন জানি, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কত প্রকারের হবে বলো? 3 প্রকার। 3 প্রকার হবে। আচ্ছা, তো প্রথম যে বিকৃতি সেটা কি? দৈর্ঘ্য বিকৃতি, তার রেসপেক্টে যে পীড়ন ছিল সেটা কি? দৈর্ঘ্য পীড়ন। তাহলে প্রথম যে গুণাঙ্কটার নাম হবে সেটা হচ্ছে তোমার কি গুণাঙ্ক বলো? দৈর্ঘ্য বা অনুদৈর্ঘ্য বলা হয়, বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিজ্ঞানী ইয়ং এর গুণাঙ্ক। এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক বলা হয়। তো ইয়ং এর গুণাঙ্ক কাকে বলে বলো? দেখো, শুরুতে দৈর্ঘ্য কথাটা আছে, তাহলে ইয়ং এর গুণাঙ্ক কিভাবে সংজ্ঞায়িত করবে বলো? এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ইয়ং এর গুণাঙ্কের সংজ্ঞা কি বলো? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো হ্যাঁ, পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির দৈর্ঘ্য অনুপাত পীড়ন একটা দৈর্ঘ্য বিকৃতি। হবে, আর এই বলবে যে জিনিসটাকে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় ওই বস্তুর উপাদানের ইয়ং এর গুণাঙ্ক, অথবা আমরা এটাকে নামকরণ করতে পারি দৈর্ঘ্য গুণাঙ্ক বা অনুদৈর্ঘ্য বলা যেতে পারে। ঠিক আছে? দৈর্ঘ্য গুণাঙ্ক। আচ্ছা, দেখো সংখ্যাটা বুঝতে পেরেছে কিনা? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর যেহেতু দৈর্ঘ্য গুণাঙ্ক, তাহলে দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি আসবে। এই যে উপরের সংখ্যাটার সাথে এই যে পীড়ন ভাগ বিকৃতি, তো পীড়নের জায়গায় কি আসবে? দৈর্ঘ্য পীড়ন। বিকৃতির জায়গায় কি আসবে? দৈর্ঘ্য বিকৃতি। তাহলে সেটা হবে দৈর্ঘ্য গুণাঙ্ক হয়ে যাবে, বা ইয়ং এর গুণাঙ্ক। এটা একজন বিজ্ঞানীর নাম, উনি এটার উপরে অনেক গবেষণা করেছেন। এটার একটা এক্সপেরিমেন্ট তোমরা মনে হয় করানো হয়েছে ফার্স্ট ইয়ারে। তাহলে দৈর্ঘ্য পীড়নকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো? দৈর্ঘ্য পীড়ন মানে কত? এফ ডিভাইডেড এ। আর দৈর্ঘ্য বিকৃতি মানে কি? ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল। ছোট হাতের এল মানে যতটুকু দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ হয় সেটা হচ্ছে ছোট হাতের এল। আর ক্যাপিটাল এলটা কি? আদি দৈর্ঘ্য। তাহলে ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এফ ক্যাপিটাল এল ডিভাইডেড এ ইনটু ছোট হাতের এল। দেখো তো এই সমীকরণটার সাথে পরিচিত আছো কিনা তোমরা, বা না থাকলে আজকে হচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন যখন তোমাদের এক্সপেরিমেন্ট যখন করানো হয়েছে তখন তোমরা ধরো একটা দৃঢ় অবলম্বনে একটা তার আছে, তারের প্রান্তে তোমরা ওজন দিয়েছো, 1 কেজি ভার দিয়েছো, 1 কেজি 2 কেজি 3 কেজি, তাই না? এভাবে ভার চাপিয়েছো, 1 কেজি 2 কেজি এভাবে চলতেছে। তারপরে আবার ভার কমিয়েছো। তাহলে সেক্ষেত্রে যে ভার দেওয়া মানে কি? তাহলে আমরা এফ এর পরিবর্তে কি লিখতে পারি বলো? এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এমজি ইনটু এল। আর এই তারটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা হচ্ছে তোমার এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পাই আর স্কয়ার ইনটু ছোট হাতের এল। এই যে সমীকরণ, এই সমীকরণ ব্যবহার করে কিন্তু তোমরা একটা তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্কের এক্সপেরিমেন্ট তোমরা করেছো, মনে পড়ে? ফার্স্ট ইয়ারে করেছো, করানোর কথা এটা। জি স্যার। তাহলে এখন দেখো, তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা অঙ্ক করব। অঙ্ক হয়তো আজকে হবে না, আমরা নেক্সট ক্লাসে অঙ্ক করব। তো ইয়ং এর গুণাঙ্কের ব্যাপারে ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় ওই বস্তুর উপাদানের ইয়ং এর গুণাঙ্ক। তাহলে সেটা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওয়াই ইকুয়ালটা আমরা লিখবো দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি। তো পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, আর দৈর্ঘ্য বিকৃতি মানে হচ্ছে ছোট হাতের এল বাই ক্যাপিটাল এল। ফাইনালি ক্যালকুলেশন করে আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম। এবারে এই ইয়ং এর গুণাঙ্কের আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা একটু তোমরা মনে রেখো, পরীক্ষায় কখনো কখনো এইভাবে যদি তুমি দিতে চাও তাহলে তুমি দিতে পারবে। সেটা হচ্ছে এই সমীকরণ থেকে আমি এটাকে আবার টেনে নিয়ে আসতেছি। দেখো, এটা টেনে নিয়ে এসে দেখো আমি কি করতেছি। দেখো, তারের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল এটা একক ধরা হচ্ছে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার মানে 1 mm স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা আদি দৈর্ঘ্যের সমান ধরে নিচ্ছি। তাহলে ওই সমীকরণ থেকে ওয়াই ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে বলো তো? এফ পাওয়া যাচ্ছে না? দেখো, এইটা আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ধরে নিয়েছি বলো? 1 বর্গ মিটার। আর দৈর্ঘ্য বৃদ্ধিটা কত ধরে নিয়েছি বলো? দৈর্ঘ্য বৃদ্ধিটা কার সমান হয়েছে? আদি দৈর্ঘ্যের সমান হয়েছে। ঠিক আছে? আদি দৈর্ঘ্যের সমান। হ্যাঁ, তাহলে এই সমীকরণটায় যদি মান বসানো হয় তাহলে আমরা ওয়াই সমান কি পেয়ে যাব? এফ পেয়ে যাব। এই জায়গা থেকে আমরা ইয়ং এর গুণাঙ্কের সংজ্ঞা দিতে পারি। তো বলো তো ইয়ং এর গুণাঙ্কের সংজ্ঞা তাহলে এখন আমরা কি দিব বলো? কে পারবে?
আচ্ছা আমি একটু হেল্প করি যে স্থিতিস্থাপক সীমার একক মধ্যে প্রস্থচ্ছেদের স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদের কোনো বস্তুর উপরে যে বল কাজ করে সেটাকে। আচ্ছা আর বলতে পারলো না সাবা, একটু বলেই সাবা বন্ধ হয়ে গেল কথা। আমি বলছি স্থিতিস্থাপক সীমার মধ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য বরাবর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হলে, খেয়াল করো ক্যাপিটাল এফ, যে পরিমাণ বল প্রযুক্ত হলে ওই তারের দৈর্ঘ্য বৃদ্ধি কার সমান হবে? আদি দৈর্ঘ্যের সমান হবে। আদি দৈর্ঘ্যের সমান। তাকেই বলা হয় বস্তুর উপাদানের ইয়ং এর গুণাঙ্ক। আমি আবারও বলছি স্থিতিস্থাপক সীমার মধ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য বরাবর লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করলে ওই তারের দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে, তাকেই বলা হয় এই বস্তুর উপাদানের ইয়ং এর গুণাঙ্ক। বলো পূজাবণিক বল। স্থিতিস্থাপক সীমার মধ্যে একক ক্ষেত্রফল বিশিষ্ট একক কোন প্রস্থচ্ছেদ তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য বরাবর লম্বভাবে যে বল প্রযুক্ত হলে ওই তারের দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয়, সে বলকে ইয়ং এর গুণাঙ্ক বলে। তাকে ওই বস্তুর উপাদান, উপাদান কথাটা বলবে, হ্যাঁ এগুলো উপাদানের উপরে নির্ভর করে। ঠিক আছে বস্তুর মারিয়া উপাদানের হোসেন, ইয়ং এর। মারিয়া হোসেন কি বলবা বলো? মারিয়া হোসেন হ্যান্ড রেইজ করেছো, না স্যার, ভুলে হাত লেগে গেছে। বলো মারিয়া হোসেন সংজ্ঞাটা বলো, পারবা? জি না স্যার। কেন পারবে না? খুবই খারাপ, আমি কষ্ট পেলাম, এত কষ্ট করে পড়াচ্ছি, এত তথ্য দিয়ে পড়াচ্ছি, তারপরে যদি না পারো। মারিয়া এবার বললে হয়তো। কি বললাম? স্থিতিস্থাপক সীমার মধ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য বরাবর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হলে তার দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয়, তাকেই বলা হয় ওই বস্তুর উপাদানের ইয়ং এর গুণাঙ্ক। সবাইকে বুঝতে পেরেছো আমি যে সংজ্ঞাটা বললাম ইয়ং এর গুণাঙ্ক? আচ্ছা এটা একটু মনে রেখো, হ্যাঁ এই সংজ্ঞাটা পরীক্ষায় দিলে খুব ভালো হয়। আর যদি এটা মনে না থাকে তাহলে কোন সংজ্ঞা দিবে ইয়ং এর গুণাঙ্কের? ওই যে উপরেরটা দিয়ে দিবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় বস্তুর উপাদানের ইয়ং এর গুণাঙ্ক। এটা দিলেও হবে, কিন্তু আমার প্রত্যাশা হচ্ছে ভালো সংখ্যাটা দিবে। ভালো সংখ্যা কোনটা? এই যে নিচেরটা। এই নিচেরটা জানলে এ জাতীয় প্রশ্নের উত্তর করা যায়। যেমন ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে কি বোঝো? ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে কি বোঝো? এটা অনুধাবনমূলক প্রশ্ন, 2 মার্কের জন্য আসে। স্থিতিস্থাপক সীমার মধ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য বরাবর লম্বভাবে 2 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি তার আদি দৈর্ঘ্যের সমান হয়, তাকে ইয়ং এর গুণাঙ্ক বলে। হ্যাঁ তাহসিনা সাবা বলেছে, তাই না? তাহসিনা সাবা। আচ্ছা তাহসিনা সাবাকে অনেক ধন্যবাদ, আবার অনেকে বলার চেষ্টা করেছে, সবাইকে ধন্যবাদ। এটা খুবই সুন্দর করে বলেছে তাহসিনা। সেটা হচ্ছে যে তোমার কোন ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক এত, এর অর্থ হচ্ছে ওই তারের স্থিতিস্থাপক সীমার মধ্যে ওই তারের দৈর্ঘ্য বরাবর 2 × 10⁻11 নিউটন বল প্রযুক্ত হলে তার দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান। এটাই হচ্ছে এর অর্থ। সবাইকে ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এটা অনুধাবনমূলক প্রশ্ন, পরীক্ষা আসে কিন্তু। আচ্ছা তাহলে আমরা এতক্ষণ, আমিও বলছিলাম। হ্যাঁ সবাই বলেছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা তো এতক্ষণ যে গুণাঙ্কটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। অঙ্কে আমরা পরে যাবো, এগুলো দিয়ে অঙ্ক করতে হবে। আচ্ছা এবারে চলে আসে 2 নাম্বার গুণাঙ্ক। 2 নাম্বার গুণাঙ্ক কি নাম দিব আমরা বলো? ওই পীড়ন আর বিকৃতির নাম কি ছিল 2 নাম্বারটা বলো? আয়তন। হ্যাঁ আয়তন, তাহলে এটা হবে আয়তন গুণাঙ্ক। এটাকে কে দিয়ে প্রকাশ করা হয়? আয়তন গুণাঙ্ককে কে, বাল্ক মডুলাস বলা হয়। এটাকে কে দিয়ে প্রকাশ করা হয়? তাহলে আয়তন গুণাঙ্কের সংজ্ঞা কে বলবে? নাফিসা বলো। আয়তন গুণাঙ্কের সংজ্ঞা কে? দ্যাট ইজ ইকুয়াল টু, সংজ্ঞাটা বলো আগে। নাফিসা ক্লাসে আছো? জি স্যার আছে। বলো।
আয়তন গুণাঙ্কের সংজ্ঞা বলো। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট নাফিসা, কথা বন্ধ করো, হয় নাই, কিছুই হয় নাই। যে পারো সে বলো। সীমার মধ্যে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। ওই ধ্রুব সংখ্যাকে ওই বস্তুর উপাদানের আয়তন গুণাঙ্ক বলে। গুণাঙ্ক বলা হয়। নাফিসা পারলা না কেন? দৈর্ঘ্য গুণাঙ্কের সংজ্ঞা আমরা কিভাবে দিয়েছিলাম? দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আয়তন গুণাঙ্কের সংজ্ঞা কি হবে? আয়তন পীড়ন ভাগ আয়তন বিকৃতি। এগুলো তো ইন্টারেস্টিং পড়া, এগুলো তো আমার পড়ানোর কথা না, একটা বলে বাকিগুলো তোমাদের করার কথা। তাহলে আয়তন পীড়ন স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় বস্তুর উপাদানের আয়তন গুণাঙ্ক। শেষ। তো দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? এফ ডিভাইডেড এ, আর আয়তন বিকৃতির ক্ষেত্রে ছোট হাতের ভি ডিভাইডেড ক্যাপিটাল ভি, দ্যাট ইজ ইকুয়াল টু তৈরি হবে এফ ক্যাপিটাল ভিটা উপরে যাবে আর ছোট হাতের ভি আর ক্যাপিটাল এটা নিচে চলে আসবে। এই যে সমীকরণটা তৈরি হলো, এটা ব্যবহার করে আমরা কি বের করব? আয়তন গুণাঙ্ক বের করবো। দেখো তো একটু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সবাই? আচ্ছা, এবারে আয়তন গুণাঙ্কের বিপরীত একটা রাশি আছে, এটাকে বলা হয় সংনম্যতা বলা হয়। ইংলিশে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। সংনম্যতা, নম্যতা বলা হয় ইংলিশে। এটাকে তোমার কম্প্রেসিবিলিটি বলা হয়, এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। তো সেই সি ইকুয়াল টু 1 ডিভাইডেড কি, অর্থাৎ এই যে আয়তন গুণাঙ্ক যেটা পেয়েছো তার বিপ্রতীপ। বিপ্রতীপ মানে হচ্ছে 1/k। ঠিক আছে, তার মানে আয়তন গুণাঙ্কের বিপ্রতীপ রাশিকেই কি বলা হয়? সংনম্যতা। কিন্তু এই সংখ্যাটা পরীক্ষায় দিবে না তোমরা। সংজ্ঞা যেটা যদি পরীক্ষা কখনো আসে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা এখানে একটা শেষ করে দিই, দ্যাট ইজ ইকুয়াল টু ছোট হাতের ভি আর ক্যাপিটাল এটা উপরে চলে যাবে আর ক্যাপিটাল এফ আর ক্যাপিটাল ভিটা নিচে চলে আসবে। এটা বুঝতে পেরেছো? এই যে 1/k আছে, এর মানটা এখানে অ্যাপ্লাই করলে, গুণ করে দিলে কি এটা নিচেটা উপরে চলে যাবে না? আচ্ছা, এখন পরীক্ষায় যদি কখনো আসে সংনম্যতার সংজ্ঞা, পরীক্ষায় যদি কখনো আসে, তোমরা এইটা বলবে যে তোমার এই যে ধরো ইনিশিয়াল ধরো একটা বস্তু ছিল, এইটা সংনম্যতা মানে সংকুচিত হয়ে যাওয়া। তার মানে একটা পদার্থ কেন সংকুচিত হয় বলো তো? চারিদিক থেকে তোমরা যখন বল প্রয়োগ করো তখন এই যে এটা সংকুচিত হয়, এই অবস্থাটা তৈরি হলো, এটা কেন হলো বলো তো? তাহলে নিশ্চয়ই এই পদার্থের অণুগুলোর মাঝে কি একটা গ্যাপ আছে, আন্তঃআণবিক দূরত্ব আছে। তো বাহ্যিক বলের কারণে এটা কি হয়ে যায়? কিছুটা সংকুচিত হয়ে যায়। তো কোনো পদার্থের উপরে চারিদিক থেকে বল প্রয়োগ করার ফলে ওই পদার্থের সংকুচিত হওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাকে কি বলা হয়? সংনম্যতা। বুঝতে পেরেছো? কোন পদার্থের উপর চারিদিক থেকে পৃষ্ঠের উপর লম্বভাবে বল প্রয়োগ করার ফলে বস্তুটির সংকুচিত হওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাকেই বলা হয় সংনম্যতা। সংনম্যতা এই ধর্মটা কেন তৈরি হয়? কেননা পদার্থের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব থাকে, একটা গ্যাপ থাকে। এই গ্যাপ থাকার কারণে যখন বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তখন এই গ্যাপগুলো কি কাছাকাছি চলে আসবে, অণুগুলো কাছাকাছি চলে আসবে, গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। ফলে পদার্থের যে আয়তন সেটা কি হবে? সংকুচিত হবে। এই যে ধর্মটা, এটার নামই হচ্ছে তোমার সংনম্যতা। সাবা, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার সংজ্ঞাটা বলি। হ্যাঁ বলো। কোন পদার্থের উপর চারদিক হতে লম্বভাবে প্রযুক্ত বলের জন্য এর সংকুচিত হওয়ার যে প্রবণতা, তাকে ওই বস্তুর সম্মান, হ্যাঁ, ওই ধর্মটাকে বলা হয় সংনম্যতা। আর ম্যাথমেটিক্যালি সংজ্ঞা কি দিবে বলো? ম্যাথমেটিক্যালি কি দিবে? ম্যাথমেটিক্যালি সংজ্ঞাটা কি? এই যে উপরে লেখা আছে, আয়তন গুণাঙ্কের বিপ্রতীপ রাশিকে বলা হয় সংনম্যতা। কিন্তু পরীক্ষার সংজ্ঞা এলে ওইটা দিবে না। এই যে পরে যে সংজ্ঞাটা বলা হলো এইটা দিবে। এই সংজ্ঞাটা পরীক্ষা 1 মার্কের জন্য এসছে, বিভিন্ন বোর্ড পরীক্ষা এসছে এটা। এই সংজ্ঞাটা একটু মনে রেখো। হ্যাঁ, ইংলিশে বলা হয় কম্প্রেসিবিলিটি। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যে গুণাঙ্ক পড়লাম সেটা আয়তন গুণাঙ্ক। এবার আরেকটা গুণাঙ্ক আছে, সেটা কি বলো? তাড়াতাড়ি বলো। 3 নাম্বার যে গুণাঙ্ক, সেটা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক। এটার সংজ্ঞা জানা, আমি যাকে ধরবো সে বলবে। আমি একটু নামটা বের করে নিই। সাবরিনা বলো। সাবরিনা বলো তো ক্রিন্তন গুণাঙ্কের সংজ্ঞা। সাবরিনা, শুনতে পাচ্ছ? এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়, এন, ছোট হাতের এন। তাহলে এন দ্যাট ইজ ইকুয়াল টু, সাবরিনা বলো সংজ্ঞাটা বলো। সাবরিনা চুপ করে আছে।
তাহলে কি আমরা চুপচাপ থাকবো নাকি তাসিন বলো। কোনো যে বিকৃতির ফলে পদার্থের আকৃতির পরিবর্তন হয় কিন্তু আকারের পরিবর্তন হয় না তাকে ক্রিন্তন বিকৃতি বলে। কে বললো এটা? স্যার গুণাঙ্ক বলবো? গুণাঙ্ক পড়তেছি তো আমরা। ক্রিন্তন গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর ক্রিন্তন পীড়ন ও ক্রিন্তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ওই বস্তুর উপাদানের ক্রিন্তন গুণাঙ্ক বলে। গুণাঙ্ক বলে। সবাইকে ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে সংজ্ঞা, একই হ্যাঁ, সংজ্ঞা। দেখো ওই যে জি, তুমি স্যার। যদি এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা যদি ভালো করে বুঝো না, তাহলে যে কোনো গুণাঙ্ক আসলে তো তুমি পারবে। জাস্ট ওই পীড়ন বা বিকৃতির জায়গায় দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি হবে, আয়তন গুণাঙ্ক হলে আয়তন পীড়ন আয়তন বিকৃতি হবে, আর ক্রিন্তন গুণাঙ্ক হলে ক্রিন্তন পীড়ন ভাগ ক্রিন্তন বিকৃতি হবে। এই সংজ্ঞাটা যে ভালো করে বুঝবে সে বাকি সবগুলো গুণাঙ্ক বের করতে পারবে, তাই না সাবরিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে ম্যাথমেটিক্যালি আমরা কি লিখতে স্যার। পারি? এটাকে আমরা লিখতে পারি f ডিভাইডেড a, আর ক্রিন্তন বিকৃতিকে আমরা থিটা দিয়ে পরিমাপ করি। তো সেই থিটা মানে আবার আমরা কি লিখেছিলাম জানো? x/d লিখেছিলাম, তাই না? তো যে কোনো একটা লিখো, এটা সমস্যা নাই। তাহলে এখানে f ডিভাইডেড a আর এখানে তোমার x ডিভাইডেড d, তো দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি f d ডিভাইডেড x ইনটু a। এই যে সমীকরণ, এই সমীকরণ ব্যবহার করে আমরা ক্রিন্তন গুণাঙ্কটা বের করতে পারি। তো তোমাদের পরীক্ষার জন্য ক্রিন্তন গুণাঙ্কটাও অতটা ইম্পর্টেন্ট না, আয়তন গুণাঙ্কটাও অতটা ইম্পর্টেন্ট না। তো তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। এই যে উপরে যে সমীকরণটা, এই সমীকরণ অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে, খুবই ইম্পর্টেন্ট। তো অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে করাবো। এই তোমার ইয়ং এর গুণাঙ্কের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো। এই যে 3 প্রকার গুণাঙ্ক বলা হলো, এটার প্রিলিমিনারি যে জ্ঞানটা, এটা কি অর্জন হয়েছে সবার? এই গুণাঙ্ক 3টা? জি স্যার। জি, স্যার। আচ্ছা, এবারে আমরা চলে এসো নেক্সট যে টপিকটা স্যার আছে। ক্রিন্তন গুণাঙ্ক আর দৃঢ়তার গুণাঙ্ক তো একই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিন্তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, কাঠিন্যের গুণাঙ্ক কোন কোন বইতে লেখা আছে, মোচড় গুণাঙ্ক, ব্যবর্তন গুণাঙ্ক, অনেক নাম আছে। তো এটার স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ক্রিন্তন, এই নামটা মনে রাখবে। বাকি নামগুলো একটু দেখো তোমরা। আচ্ছা, এবারে চলে এসে আমরা গুরুত্বপূর্ণ আর একটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিক্যাল ল্যাবে যেটা করেছো, সেটা হচ্ছে ভার দিয়েছো। ভার দেওয়ার কারণে তারের কি হয়েছে বলো? সম্প্রসারণ হয়েছে, প্রসারণ হয়েছে। ভার সম্প্রসারণ লেখচিত্র, বা এটাকে অনেক সময় পীড়ন বিকৃতি লেখচিত্র বলা হয়। পীড়ন ভার মানে কি? তাহলে ভার বলতে বোঝানো হচ্ছে একটা বল, ওজন। তো তাহলে তার মানে কোনো বস্তুর উপরে যদি ভার দেওয়া হয়, তাহলে একক ক্ষেত্রফলের উপরে যে বলটা প্রযুক্ত হয় সেটা কি হবে? পীড়ন হবে। আর এই যে সম্প্রসারণ হওয়ার কারণে তাহলে কি হচ্ছে? বিকৃতি হচ্ছে, তাই না? তাহলে আমরা এটাকে পীড়ন বিকৃতি লেখচিত্র বলতে পারি। ঠিক আছে? ভার সম্প্রসারণ লেখচিত্র যা, পীড়ন বিকৃতি লেখচিত্র তাই, সেম একই জিনিস। আচ্ছা, এখন এই লেখচিত্রটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমরা এখানে ধরো একটা তার ঝুলিয়ে দিলাম। তোমরা যে প্র্যাকটিক্যাল ল্যাবে যেটা করেছো, এই জায়গা থেকে একটা দৃঢ় অবলম্বন থেকে তার ঝুলানো আছে। তোমরা কি ভিডিওতে দেখেছো এই এক্সপেরিমেন্টটা? তো এখানে ধরো আমরা একটা ওজন দিতে হবে। ওজন দিলে কি হবে বলতো? ওজন দিলে আমি যদি ওজন আস্তে আস্তে বৃদ্ধি করি, 1 কেজি 2 কেজি 3 কেজি, এভাবে আস্তে আস্তে বৃদ্ধি করলে কি হয়েছিল বলো? আমি আগে লেখের স্ট্রাকচারটা তৈরি করে নিই। তুমি ওজন যত দিতে থাকবে, তুমি ওজন যত দিবে, এটা প্রসারণ কি সারা জীবন হতেই থাকবে, নাকি এটা একটা সময় কি হবে বলো? হ্যাঁ, ছিঁড়ে যায় আবার। হ্যাঁ, ছিঁড়ে যাবে, আবার ভঙ্গুর জাতীয় যে বস্তুগুলো আছে সেটা আবার ভেঙে যাবে। এদিকে সম্প্রসারণ বা কি দিবে? বিকৃতি দিবে। ঠিক আছে, সম্প্রসারণ অথবা কি বিকৃতি। আর উপরের দিকে কি দিবে? বিকৃতি। আচ্ছা, আর এদিকে হচ্ছে কি ভার অথবা কি দিব আমরা? পীড়ন। আচ্ছা, বলো তো আমরা এখন এই চিত্র থেকে বলো তো, এই চিত্রে যে বস্তুটা ঝুলানো হয়েছে এটা কি সদৃশ বস্তু বলো? বস্তু বস্তু কি সদৃশ বস্তু এটা? ত্রিভুজের মতো দেখায়। আরে ত্রিভুজের মতো? এটা ওজন, এটা ভার দিয়েছো, ভর, এটা ভর। উপরের এটা, এই যে এটা কি? দোলক।
ভেরি ব্যাড, খুবই খারাপ জিনিস বলতে পারলে না। এটা দৈর্ঘ্য সদৃশ বস্তু, দৈর্ঘ্য সদৃশ বস্তু। তাহলে এই ভার সম্প্রসারণ লেখচিত্রে যে পীড়নটা হবে, এই পীড়নটার নাম কি আর বিকৃতিটার নাম কি হবে বলো, তাড়াতাড়ি কথা বলো। দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, আর আমি যদি আয়তন সদৃশ কোনো বস্তু নিতাম তাহলে কি হতো? আয়তন পীড়ন, আয়তন বিকৃতি হতো, মনে রাখতে হবে তো। আচ্ছা, এবারে বলো স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকের সূত্রে কি ছিল? পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক, তার মানে এটা মূল বিন্দু থেকে শুরু হয়ে কি হবে বলো? স্ট্রেট লাইন হবে। এটা ধরো এ পর্যন্ত এই ঘটনা ঘটেছে, তাহলে এ বিন্দুটাকে আমরা স্থিতিস্থাপক সীমা বলবো। এবারে সীমার বাহিরে যখন আমরা চলে যাব তখন তার উপরে যদি বল প্রয়োগ করা হয় তখন এটা আর সমানুপাতিক থাকে না। এটা ধরো এটা কিছুটা লেখের প্রকৃতি, এটা এক্সপেরিমেন্টাল, এটা বের করা যায়। এটা লেখের প্রকৃতি ধরো এরকম কার্ভের মতো হয়ে গেল, এটা বি পর্যন্ত এলো। এবারে আমি এ থেকে বি তে যে পরিবর্তনটা হলো, এখন বি তে যে বলের কারণে আমরা গিয়েছি সেই বলটা যদি অপসারণ হয়, বল মানে ভার, তাহলে এই পদার্থটা কি আর আগের অবস্থায় ফিরে যাবে নাকি ওই অবস্থায় থেকে যাবে? ওই অবস্থায় থেকে যায়। ওই অবস্থায় থেকে যাবে। তাহলে ওই অবস্থায় থেকে যাওয়ার অর্থ কি? তাহলে বলো তো, তোমার এই যে তোমার ও থেকে এই যে অংশটা, এই বিকৃতিটা তার মধ্যে থেকে যাবে, অর্থাৎ সে আগের অবস্থায় যে যাবে না। তাহলে তুমি একটা পদার্থের উপরে বল প্রয়োগ করে যে অবস্থায় রেখে দিলে ওই অবস্থায় থেকে যাচ্ছে, তাহলে এই পদার্থটার নাম কি? ইলাস্টিক, নমনীয়। প্লাস্টিক। হ্যাঁ, কে যেন নাম করতেছে নমনীয় বস্তু বা প্লাস্টিক বস্তু। ভেরি গুড, এটা হচ্ছে নমনীয়। তার মানে আমার এই পদার্থটা এখন কি হিসাবে কাজ করবে? নমনীয় বা প্লাস্টিক নামকরণটা মনে রেখে তোমরা, প্লাস্টিক হিসাবে এটা কাজ করবে। দেখো এটা বুঝতে পেরেছে কিনা? তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কোন পর্যন্ত কাজ করবে বলো? স্থিতিস্থাপক ও থেকে এ, ও থেকে এ এটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, আর এ থেকে বি এটা কি? প্লাস্টিক বস্তু। কি বুঝতে পেরেছো? নমনীয় বা নমনীয় বস্তু। আচ্ছা, এবারে যদি আমি বি এর পরে যদি আমি আরো ভার প্রসারণ করি তাহলে এটা এরকম এলোমেলোর মতো হয়ে যায়, এরকম কার্ভের মতো এলোমেলো হয়ে যাচ্ছে। এরপরে যদি এটা সি পর্যন্ত এই ঘটনা ঘটে, এরপরে যদি আমি আরো ভার দিই তাহলে তোমরা রাবারকে কখনো টেনে দেখেছো? এটা যে টানতে টানতে একটা সময় দেখবে যে কোথাও চিকন হচ্ছে, কোথাও মোটা হচ্ছে, আর একটু ভার দিলে এটা ছিঁড়ে যাচ্ছে। এরকম দেখেছো না তোমরা? তার মানে এই পরে ধরো এটা চিকন মোটা হয়ে ডি তে এসে তোমার এটা কি হয়ে গেল? ধরো ছিঁড়ে গেল অথবা ভেঙে গেল। তাহলে এখন বলো তো, ডি তে যে ভারের কারণে এই বস্তুটা ছিঁড়ে গেল অথবা ভেঙে গেল, সেই ভারটার নাম হচ্ছে অসহভার। এটার নাম হচ্ছে অসহভার বা অসহ বল বা অসহ ওজন। তিনটা নামই একটু মনে রাখবে। তাহলে অসহ ওজন কাকে বলে? সংজ্ঞা বলো। তা বলবে যে ভারের কারণে, যে ওজনের কারণে বা যে বলের কারণে ওই বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে বলা হয় অসহ ভার বা অসহ ওজন বা অসহ বল। দেখো তো এই কনসেপ্টটা বুঝতে পেরেছে কিনা? অসহ ভার, বল, ওজন। আচ্ছা, এবারে চলে আসে তো এই অসহ ভারের কারণে কি একটা অসহ বল তৈরি হবে না? সরি, অসহ পীড়ন তৈরি হবে। অসহ বল না, অসহ পীড়ন। তাহলে সেই অসহ পীড়ন মানে কি? অসহ ভার ডিভাইডেড কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তার মানে আমরা লিখতে পারি অসপীড়ন দ্যাট ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড এ। কিন্তু এই এফটার নাম কি বলো? অসপীড়নের জায়গায় যে এফটা লেখা হলো, এই এফটার নাম কি? অসহবল। অসহবল। তার মানে অসপীড়নের সংজ্ঞা হলো একক ক্ষেত্রফলের উপরে যে অসভার প্রযুক্ত হয় বা অসহবল প্রযুক্ত হয় বা অসহ ওজন প্রযুক্ত হয় তাকে বলা হয় অসহপীড়ন। তাহলে আমরা কোন পয়েন্টে সেটা পাচ্ছি? অসভার বা অসহপীড়ন সেটা কোন পয়েন্টে পাওয়া যাচ্ছে লেখচিত্রে? ডি পয়েন্ট। ডি পয়েন্টে পাওয়া যাচ্ছে। ডি বিন্দুতে। স্থিতিস্থাপক সীমা কোন পয়েন্টে পাবো আমরা? এ পয়েন্টে। এ পয়েন্টে পাওয়া যাবে। আচ্ছা, এই লেখ থেকে বলো প্লাস্টিক বস্তু কোন অংশে প্লাস্টিক বস্তু হিসেবে কাজ করবে? হ্যাঁ, এ থেকে বি। আর পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কোন অংশে কাজ করবে? ওই অংশে কাজ করবে। এইটুকু একটু মনে রাখবে। আচ্ছা, এখন এখান থেকে আরো অনেক কিছু জানার আছে। বলো তো, এটা যদি দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি হতো, খেয়াল করো, দৈর্ঘ্য পীড়ন আর এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এখন ধরো আমরা
এই পয়েন্টে দৈর্ঘ্য পীড়নের মান কত এটা আমাদের জানা আছে, আবার এই পয়েন্টে বিকৃতির মান কত সেটা আমাদের জানা আছে। ধরো এটা তোমার এফ আর এটা হচ্ছে ধরো তোমার জি। জি পয়েন্টে দৈর্ঘ্য বিকৃতির মান জানা আছে, এফ পয়েন্টে দৈর্ঘ্য বিকৃতির মান জানা আছে, আর জি পয়েন্টে দৈর্ঘ্য পীড়নের মান জানা আছে। তাহলে এই তারটার ইয়ং এর গুণাঙ্ক কত হবে এটা বের করা যাবে না এখন? জি স্যার। কিভাবে বের করবে? ঢাল বের করা? স্যার দৈর্ঘ্য পীড়নটাকে বলতে পারে না, ভেরি স্যাড। এই জি পয়েন্টে যে দৈর্ঘ্য পীড়ন পাবে সেটাকে এফ পয়েন্টের দৈর্ঘ্য পীড়ন দ্বারা কি করবে? ভাগ করবে। কেন ওয়াই মানে কি? দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি। ভুলে যাচ্ছ কেন? ভুলে গেলে লেখাপড়া করাবো কি করে? দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড কি? দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা জি পয়েন্টে যে মানটা পাবো সেটা কার মান? দৈর্ঘ্য পীড়ন। আর এফ পয়েন্টে যে মানটা পাবো সেটা কার মান? দৈর্ঘ্য বিকৃতি। তাহলে বিকৃতি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কার মান পেয়ে যাবো? ইয়ং এর গুণাঙ্কের মান পেয়ে যাবো। ভেরি ইন্টারেস্টিং। এই গ্রাফ থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়, আমি করাবো, আগামী ক্লাসে করাবো অঙ্ক। দেখো এটা বুঝতে পেরেছি কিনা? জি স্যার। আচ্ছা, এবারে আমরা স্থিতিস্থাপক সীমা কত সেটা বের করতে পারি। ধরো এখানে এই যে তোমার এখানে যদি ভার সম্প্রসারণ লেখচিত্র হয়, তাহলে এখানে যে বলের মানটা পাবে সেটাই কি? স্থিতিস্থাপক সীমা। এই পয়েন্টে যে বলের মান পাবে সেটা স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে? জি স্যার। এই 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 লেকটার যে অ্যানালাইসিস, কোথায় কোন অংশে কি হিসাবে কাজ করবে, কোথায় কোন বল কাজ করবে, এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। জি স্যার। তো মোটামুটি আজকে সময় শেষ হয়ে গেছে, কেটে যাবে হয়তো। আমরা আগামী ক্লাসে এই রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে সেইগুলো আমরা করাবো। তো তোমরা সবাই ভালো করে লেখাপড়া করো, লেখাপড়ার মধ্যে থেকো, তাহলে অবশ্যই ভালো কিছু করবে এই আশা আমি করি। তো সবাই ভালো থেকে, সুস্থ থেকে এবং নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।